বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, এটা তো প্রায় 3 বছর হতে চলেছে, প্রায় যুদ্ধ থামছেই না এবং রাশিয়া ইদানিংকালে আক্রমণ আরও বাড়িয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করে দুপক্ষকে নিয়ে বারবার বসেও কিন্তু বিষয়টা মিটমাট করতে পারেননি। মাঝে একবার কথা হয়েছিল যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট তারা সম্ভবত বুদাপেস্টে বসবেন, বা বুদাপেস্টে একটা দ্বিপাক্ষিক বৈঠক যদি হয় যেখানে আমেরিকা মধ্যস্থতা করবে, সে ডোনাল্ড ট্রাম্প থাকুন বা অন্য কেউই থাকুন তার প্রতিনিধি, এবং রাশিয়ার থেকে মিস্টার পুতিন এবং প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেন থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি আসবেন। কিন্তু সেই ঝুঁকিটা রাশিয়ান প্রেসিডেন্ট নেননি, কারণ ইউ তাকে ওয়ার ক্রিমিনাল ডিক্লেয়ার করেছে। ফলে তার পক্ষে হাঙ্গেরি বুদাপেস্টে আসাটা নিরাপদ তিনি মনে করেননি, তো তিনি আসেননি। এবং বলা হয় যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে তার মধ্যে হাঙ্গেরি হচ্ছে যে ইয়ের পক্ষে, মানে রাশিয়ার পক্ষে নাকি খানিকটু সাপোর্ট করে বা একটু আধটু সাপোর্ট করে। তো এরকম একটা ঘটনার পরে ইদানিংকালে এই যে ইউ কী করেছে, বলেছে যে রাশিয়ান অ্যাসেট যত আছে সেই অ্যাসেটগুলোকে কনফিসিকেট করা হোক, অর্থাৎ সেগুলোকে নিয়ে নেওয়া হোক, নিয়ে সেখান থেকে একটা কিছু ব্যবস্থা করা হোক, অর্থাৎ পরোক্ষে আর কি সেই সমস্ত বিক্রি করে, অর্থাৎ অ্যাম্বাসি যা আছে বা অন্যান্য যা আছে সেগুলোকে বিক্রি করে দিয়ে সেই টাকা ইউক্রেনকে দেওয়া হোক। তো তখন এরকম একটা বিষয় হতে পারে, আমি যেটা অনুমান করছি আর কি, যে এরকম একটা বিষয় নিয়ে তারা কিছু একটা আলোচনা করছিল, রাশিয়ার সম্পদকে বাজেয়াপ্ত করা হোক। এবং এটা তার মানে রাশিয়ার বিরুদ্ধে একটা ইউরোপিয়ান ইউনিয়নের যুদ্ধ ঘোষণা বলা যায়। যদি এর আগে মিস্টার পুতিন বলেই দিয়েছেন যদি ইউরোপিয়ান ইউনিয়ন চাই যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তো রাশিয়া কিন্তু তার জন্য প্রস্তুত আছে। অর্থাৎ তিনি শুধু ইউক্রেন নন, ইউক্রেন বাদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো ভূখণ্ড, অর্থাৎ এই যারা বেশি ইউক্রেনের পক্ষে তদবির করছে, অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, এই সমস্ত দেশ, তাদের উপরে সে আক্রমণ করতে পারে, বা যে কোনো দেশ, হয়তো সব প্রাথমিকভাবে পোল্যান্ডে আক্রমণ করতে পারে। তো জার্মানির জার্মানি না, যে হাঙ্গেরির যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন অরবান ভিক্টর খুব স্পষ্টবাদী লোক, এবং তিনি এই যুদ্ধটা গোড়া থেকেই একদমই পছন্দ করছেন না বলা যায়। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, এই আজকেই বলা যায়, সেটা একটা এক্স হ্যান্ডেলে তিনি একটা লেখা লিখেছেন এবং একটা ছোট্ট ভিডিও জারি করেছেন। সেখানে বলছেন, কনফিসকেটিং রাশিয়ান অ্যাসেটস টু ফান্ড ইউক্রেন, এ ডিক্লারেশন অফ ওয়ার, টেকিং দ্য মানি of one side and giving it to other world drag the EU into the conflict. This must not happen. Thankfully, I am not the only one who see it this way. অর্থাৎ রাশিয়ার অ্যাসেটকে কনফিসকেট করো, অর্থাৎ রাশিয়ার অ্যাসেটকে বাজেয়াপ্ত করো, এবং সেখান থেকে যে টাকা পয়সা পাওয়া যাবে সেটা থেকে ইউক্রেনকে ফান্ড করো, অর্থাৎ সেই টাকা ইউক্রেনকে দাও যুদ্ধ লড়ার জন্য। তো এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা, এবং একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দেওয়া, এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নকে একটা যুদ্ধের মধ্যে ঠেলে ফেলে দেওয়া, এইটা হওয়া মোটেও উচিত নয়। আমি এই ব্যাপারে কোনোভাবেই এইটার সঙ্গে আমি একমত নই। তো এইটা তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে একরকম একটা চেতাবনী দিয়েছেন। আপনারা তার জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিওটা একটু শুনুন, তারপর আমি আবার বলছি। Guarantees for what? The whole idea is a stupid one. To take away the money of somebody. There are two countries which are in war, yeah? It's not European Union, Russia and Ukraine. And somebody, European Union, would like to take away the money of one of the warriors party and then to give it to another one. It's a marching into the war. So the Belgian Prime Minister is right. We should not do that. বুঝতে পারছেন, বলছি যে রাশিয়ান অ্যাসেটকে কনফিসকেট করো এবং সেই অর্থ ইউক্রেনকে দাও। এটা কীরকম? একটা দেশের অর্থকে নিয়ে দুটো যে ওয়ারিং কান্ট্রি, অর্থাৎ দুটো যুদ্ধরত দেশকে একটা দেশের থেকে তার সম্পদ নিয়ে আর একটা দেশকে দান করা, এটা তো ইউরোপিয়ান ইউনিয়নকে সরাসরি হচ্ছে কি যে যুদ্ধের মধ্যে ধাকালে দেওয়া। যদিও অনেকে কেউ সমালোচনা করেছেন, যেমন রোসলভ সিরকোহাই, তিনি হচ্ছে কি যে একজন মিনিস্টার, তো তিনি আবার বলেছেন যে ভিক্টর, ইউ শুড হ্যাভ লার্ন from Oxford, where we both studied that Russia and Ukraine are not sides. Russia is an aggressor condemned by an overwhelming vote in the UN
and Ukraine is a victim of aggression. It's the right. Is it the right for the victim to compensated by the perpetrators? অর্থাৎ তুমি আমি একসঙ্গে পড়েছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কিন্তু রাশিয়া একজন অ্যাগ্রেসার এবং ইউক্রেন হচ্ছে একজন ভিকটিম। তো ভিকটিমকে তো সাহায্য করা সকলের উচিত, কিন্তু তারও আবার সমালোচনা করেছে। তার কেউ কেউ বলেছে তো কী দরকার ছিল কে হাউ ইট ইজ এ প্রাইভেট সিটিজেন্স মানি, রাশিয়ানস মানি, why should a private citizen lose his money for something he has no say or control over? অর্থাৎ এইটা তো কোনো রাশিয়ার সরকারের টাকা নয়, রাশিয়ার হচ্ছে যে প্রাইভেট সিটিজেন যাদের বিভিন্ন ব্যবসাপত্র আছে, ঘর বাড়ি আছে, যেখানে থেকে করে তারা কেন করবে। এবং আরও অনেকে সমালোচনা করেছে, যে কেউ কেউ বলেছে যে এইটা কীরকম কথা হলো যে আপনি বলে দিলেন যে এটা ঠিকই হয়েছে, রাশিয়া তো কোনো শত্রু নয়, রাশিয়া তাদের যে সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা বলেছিল যে ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়ার দরকার নাই। তাহলে যে গ্লোবালিস্ট যে এজেন্ডা, সেই গ্লোবালিস্ট এজেন্ডাটা, দি গ্লোবালিস্ট হায়ারার্কি দ্যাট ইজ ইউজিং ইউক্রেন টু ডিস্টেবিলাইজ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য এনিমি। আসলে এই যে গ্লোবালিস্ট যারা এই বর্ডার মানে না, বলে সারা পৃথিবী এক, এই গ্লোবালিস্টরা তাদের যে হায়ারার্কি, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকেই সারা পৃথিবীতে একটা ডিস্টেবিলাইজ কন্ডিশন তৈরি করেছে। এবং সেখানে এই ভদ্রলোক যে ক্রিটিসিজম করেছে তা সে খুব ব্যাখ্যা দিয়েছে সুন্দর। সে বলছে দি ট্রানজিশনাল প্যাকিং অর্ডার, দি বাউন্ডারিজ পাওয়ার স্টাক, দি আনইলেক্টেড কমান্ড চেন, the supranational leader of control, the global management class, the international compliance cartel, the corporate bureaucratic priesthood, the top-down governance pyramid, the offshore decision makers, the permanent class above elections, the treaty and boardroom regime, the constant engineering machine, the rules without representation bloc, the paper sovereignty empire, the networked obligatory, the marginal autocracy, the centralized coordination layer, the stakeholder throne, the conference circuit clown, the invisible cabinet. অর্থাৎ যে এই যে গ্লোবালিস্ট যারা, তারা কতগুলো ড্যামেজ করে সারা পৃথিবীকে। অর্থাৎ যেভাবে হোক পৃথিবীর যে সমস্যাগুলোকে বাড়িয়ে তোলা এবং সেই সমস্যাগুলোকে না কমানো। দেন কামস দ্য ফাইনাল লক platforms and narratives that don't just argue for it, they algorithmically reward agreement, bury doubt and label dissent as sabotage. So the public doesn't concern, it is hardened, not by force alone, by fear, by status pressure, by the quest threat of being socially erased for saying of obvious outlawed. অর্থাৎ এইভাবে যেভাবে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে যুদ্ধটাকে লাগিয়ে রাখার চেষ্টা করছে এবং যেভাবে গ্লোবালিস্টরা এটাকে নিজেদের এজেন্ডা হিসেবে চালিয়ে সারা পৃথিবীতে যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটা যুদ্ধকে কেন্দ্র করে, এটা অত্যন্ত অন্যায়। এবং বেশিরভাগ লোকই দেখছি যে ভিক্টর অরবানের যে টুইটটা এবং তার যে ভিডিওটা তাকে সাপোর্ট করে বলেছে ভিক্টর অরবান ইজ রাইট, যে এরকমভাবে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশকে, ইউরোপিয়ান ইউনিয়নের যে নন ইলেক্টেড যে ব্যুরোক্রেটিক যে মেম্বাররা আছে, তারা এইভাবে ঠেলে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে একটা রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে। এটা ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আগামী দিনে। কারণ খুব ছোট্ট ছোটো দেশ, 29-30-32টা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, সব মিলে 30-32টা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন। রাশিয়ার থেকে যদি কোনোভাবে একটা বড় মিসাইল আক্রমণ হয় বা যদি এরকম একটা পরিস্থিতি যে পরমাণু আক্রমণের জায়গায় পৌঁছে যায়, রাশিয়া পরমাণু যুদ্ধাস্ত্রে ভয়ানক উন্নত, তখন কিন্তু ইউরোপের অবস্থা অত্যন্ত খারাপ হবে। খারাপ হওয়ার শুধু নয়, দু একটা দেশ হয়তো ধ্বংস হইতে পারে। অনেকে এরকম ফিয়ার করছে, বিভিন্ন অ্যানালিস্ট এটা বলছে যে রাশিয়াকে এইভাবে দিনের পর দিন ইউক্রেনকে সাপোর্ট করতে উত্ত্যক্ত করা, এটা কিন্তু আগামী দিনে যে বিশেষ করে ওই অঞ্চল ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া এবং নিয়ারেস্ট আমেরিকাও আছে, ওই অঞ্চলের জন্য এটা একটা ভয়ানক অশনি সংকেত। তো ঠিক আছে, দেখা যাক আগামী দিনে বিষয়টা কোন জায়গায় যে পৌঁছয়। তবে দেখা যাচ্ছে অন্ত ইউরোপিয়ানের মধ্যেই ভিক্টর অরবান, হাঙ্গেরির যিনি প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়টাকে নিয়ে সোচ্চার হয়েছেন এবং প্রতিবাদ করেছেন। তো আগামী দিনে এরকম আরও নতুন খবর নিয়ে আপনাদের কাছে ব্লগ করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।